কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। তোমাদের কি ক্লাস ছিল এর আগে? শুরু করে দিই, ঠিক আছে? 28 জি জন স্যার। মাত্র আসছে। তো শুরু করে দিই। হুম। সো আজকে আমাদের আচ্ছা, রেকর্ড অন করার আগে যে কথাটা বলা দরকার ছিল সেটা হচ্ছে আমাদের কুইজ হচ্ছে কবে? মঙ্গলবার 26 তারিখ। ঠিক আছে? স্যার, এই 26 তারিখ এই উইকে? হ্যাঁ, সামনের উইকে 26 তারিখ। স্যার আর একটু পিছাইলে আমি ভালো। তো আগে থেকেই বলছি, গত রবিবার সোমবার থেকে বলে আসছি, আপনারা তো মঙ্গলবার দিন আমাকে ডেট দিলেন না। তো দেন হচ্ছে আমি ডিসাইড করলাম হচ্ছে 26 তারিখ, এই মঙ্গলবার দিন। তোমাদের তো মনে হয় ওই দিন 6টা পর্যন্ত ক্লাস নাই, তো রাতের বেলা আর কি 8টার দিকে ক্লাসটা কুইজটা নিব। আচ্ছা স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, স্যার রাত 8টা হলে একটু ইয়া হয়ে যায় না স্যার, একটু আগানো যায়? আগামী কটার দিকে বলো? 7টা। 7টা হইলে ভালো হয় স্যার। 8টায় ভালো হয় তোমাদের, যেটা আমি তো তোমাদের কথা চিন্তা করে হচ্ছে 8টায় দিই, যে তোমরা একটু রিভাইজ স্যার হ্যাঁ স্যার, অন্যরাও এখন যদি শীতের 7টায় বলে দিন মানে স্যার ভালো হয়। সন্ধ্যার রাতি হয়ে যায় 7টার সময়, অসুবিধা হবে না। ওকে, ঠিক আছে তাহলে। 26 তারিখে স্যার? হ্যাঁ, 26 তারিখ। নেক্সট টিএসডে তো 26 তারিখেই পড়ে। কতটুক সময়? সময় দিব, সাফিসিয়েন্ট টাইম দিব, সমস্যা নেই। শুধু ফার্স্ট ল এর উপর না? হ্যাঁ, শুধু ফার্স্ট ল টপিকের। আচ্ছা, মার্কস কি রকম? মার্চ থাকবে, এটা 10, 15, 20 এরকম থাকতে পারে আর কি। পরে আমি মার্চ করে নিব, মার্চ নিয়ে টেনশনের কিছু নেই, যা থাকবে তাই করবো। তুমি জি ডিসাইড করো মার্কস কত, টাইম কত, তার উপর ডিপেন্ড করে তুমি তোমার অ্যান্সার করবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা তাহলে সামনের দিকে আগাই। তো আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এর আগে আমরা পড়ে আসছিলাম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়ার আগে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে রিভার্সিবল প্রসেস এন্ড ইরিভার্সিবল প্রসেস। সো রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেস নাম শুনে আমরা বুঝতে পারছি যে রিভার্সিবল প্রসেস হচ্ছে এমন ওইসব প্রসেস যেটা হচ্ছে কি রিভার্স করা পসিবল। লাইক তুমি যদি বাসার 5 তলায় থাকো, 5 তলা থেকে তুমি যদি নিচতলায় আসো, সেটা একটা প্রসেস। দেন আবার যদি নিচতলা থেকে 5 তলায় যাও, সেটা কি রিভার্স প্রসেস। ঠিক আছে? এই ধরনের প্রসেসকে আমরা কি বলি? রিভার্সিবল প্রসেস। বাট এখানে একটা জিনিস যেটা হচ্ছে কি, রিভার্সিবল প্রসেসে যেটা হবে যে আমাদের সিস্টেমে কোনো চেঞ্জ যে হয়েছে সেটার কোনো এভিডেন্স থাকবে না, অ্যাজ ওয়েল এস সারাউন্ডিংসে যে কোনো ধরনের চেঞ্জ হয়েছে সেটারও কি থাকবে না, কোনো ধরনের প্রুফ থাকবে না বা এভিডেন্স থাকবে না। তখনই আমরা কেবলমাত্র বলতে পারবো ওই ধরনের প্রসেসকে রিভার্সিবল প্রসেস। ঠিক আছে? বাট ইন প্র্যাকটিক্যাল কি এটা পসিবল, যে এই ধরনের কোনো পসিবল যে তুমি একটা কাজ করছো দেন আবার রিভার্স করে রাখছো, বাট সেটাতে সিস্টেমের কোনো চেঞ্জ হচ্ছে না, অ্যাজ ওয়েল এস কি হচ্ছে না, সারাউন্ডিংসেরও কি হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না। এটা কি পসিবল? না স্যার। এটা কিন্তু পসিবল না, এটা হচ্ছে কি আইডিয়াল কেসের জন্য। সো আমরা আইডিয়াল কেস যে বলি, এটা আইডিয়াল কেস বলার মেইন রিজন যেটা হচ্ছে, আমরা হচ্ছে সামনের দিকে হিট ইঞ্জিন বা বিভিন্ন থার্মোডাইনামিক ডিভাইস নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করতে যাব, ডিভাইস না, তখন আমরা টোটাল সিস্টেম নিয়ে অ্যানালাইসিস করতে যাব, তখন দেখব যে এক একটা সিস্টেমের এফিসিয়েন্সি এক এক রকম। ঠিক আছে? সো কোনটা বেটার, তো কোনটা ভালো সেটা জানার জন্য আমাদের কি দরকার, একটা স্ট্যান্ডার্ড দরকার। তো এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে কি আমাদের আইডিয়াল কেসগুলো। ঠিক আছে? সো আমরা যত আইডিয়াল কেসের কাছাকাছি যেতে পারবো, আমার সেই কত ভালো হবে। বলি, সেই ইকুইপমেন্ট বলি বা সেই সিস্টেম বলি, তার কি হবে, তার ইফেক্টিভনেস অ্যাজ ওয়েল এস কি এফিসিয়েন্সি তত বাড়তে থাকবে। ঠিক আছে? সো আমাদের অবজেক্টিভটা থাকে হচ্ছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের যেন হচ্ছে কি আমরা আইডিয়ালের কাছাকাছি লেভেলে যেতে পারি। দ্যাটস হচ্ছে আমরা এই থার্মোডাইনামিক্স যেহেতু একটা বেসিক এবং ফান্ডামেন্টাল কোর্স, সেখানে হচ্ছে আমরা আইডিয়াল কেসগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করি। সো ইন মেনি কেসেস আমরা হয়তো বা কনসিডার করে থাকি যে যদি প্রসেসটা যদি রিভার্সিবল হতো, তাহলে হয়তো বা আমরা আরো বেশি এফিশিয়েন্ট বা এফেক্টিভলি কোনো একটা কাজ করতে পারতাম। ঠিক আছে? সো এখন যদি আসি রিভার্সিবল প্রসেসের ডিফারেন্ট এক্সাম্পলে, এখানে কিছু এক্সাম্পল আছে, তোমরা এটা দেখে নিও, খুব কঠিন কোনো কিছু না। ছোট একটা এক্সাম্পল বুঝাই। সাপোজ যে দেখো এই অবজেক্টটা যদি আমাদের এই পজিশনে থাকতো, তাহলে যখন অবজেক্টটা নিচের দিকে স্লাইড করে নামতে থাকে তখন কি হয়, তার পটেনশিয়াল এনার্জি হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কি করি, অবজেক্টটাকে ফোর্স দিয়ে যদি আবার তার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসি,
তাহলে কি হবে, প্রসেসটা কি রিভার্সিবল হবে। ঠিক আছে, বাট এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথমত আগে যে কাজটা হচ্ছিল সেখানে কি হচ্ছিল, সে হচ্ছে আমরা কোনো এক্সটার্নাল কোনো ফোর্স দিচ্ছিলাম না, বাই গ্র্যাভিটেশনাল ফোর্স সে কি নিচে নামছিল। দেন আমরা ফোর্স দিচ্ছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ কি করতে হচ্ছে আমাদেরকে, যখন আমরা উপরের দিকে তুলতে যাচ্ছি আমরা ফোর্স তো দিচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি করছি, আমরা এই গ্র্যাভিটেশনাল যে অ্যাট্রাকশন যেটা ছিল বা যে ফোর্সটা ছিল সেটাকে কি করতে হচ্ছে, আমাদেরকে অমিট করতে হচ্ছে। ঠিক আছে, সো দ্যাট মিনস যে আমার সিস্টেমের ভিতরে কি হচ্ছে, কোন একটা চেঞ্জ রয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কি হচ্ছে, আমাদের সারাউন্ডিংসে কি অবশ্যই কি চেঞ্জ থাকবে, উইদিন দ্যাট টাইমের মধ্যে কি সারাউন্ডিংসে কোনো চেঞ্জ হবে না এমন তো না, উইদিন দ্যাট টাইম সারাউন্ডিংসে কি আরো অনেক ধরনের চেঞ্জ আসবে। সো যদি ধরা হয় যে কোনো একটা ফ্রিকশনলেস প্রসেস বা এমন কোনো প্রসেস বলা হয় যে সেখানে স্টেবল অবস্থায় আছে, কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, সেগুলোকে আমরা কাছাকাছি লেভেলের রিভার্সিবল প্রসেস বলে থাকি। ঠিক আছে, সো এতটুকু তো গেলে হচ্ছে রিভার্সিবল প্রসেস। তাহলে নেক্সট আমরা চলে আসি, তাহলে ইরিভার্সিবল প্রসেস কোনটা। রিভার্সিবল প্রসেস ব্যতীত যত প্রসেস আছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। ফ্রিকশনলেস রিলেটিভ মোশনের ব্যাপারটা একবার বলবেন, মানে এটা কিভাবে রিভার্সিবল? এটা রিভার্সিবল হওয়া পসিবল যখন যদি আমরা ধরে নিই যেখানে কোনো ফ্রিকশন হচ্ছে না। ঠিক আছে, কারণ এই ফ্রিকশনাল এর কারণে কি হচ্ছে, আমাদের কিছু এনার্জি লস হয়ে যাচ্ছে। দ্যাট মিনস কি এনার্জি লস হওয়া মানে কি হচ্ছে, যে সিস্টেমের ভিতরে কি সেই এনার্জিটা নাই, সিস্টেমের থেকে বাইরে চলে যাচ্ছে। দ্যাট মিনস কি তার সিস্টেমের ভিতরে চেঞ্জ হচ্ছে, সারাউন্ডিংস এর ভিতরে কি চেঞ্জ হচ্ছে। সো যদি আমরা ধরে নিই যে এখানে কোনো ফ্রিকশন নাই, তাহলে হয়তো আমরা বলতে পারবো যে না, সিস্টেমটা যে কি রিভার্সিবল। স্যার বি নাম্বারটা কিভাবে মানে আইডিয়াল হবে? বি নাম্বারটা হচ্ছে স্প্রিং এর স্টিফনেস আছে না, স্প্রিং এর স্টিফনেস পড়ছি আমরা ফিজিক্সে। স্যার কে দেয়া যে একটা মান হ্যাঁ থাকে, হ্যাঁ হ্যাঁ, কে দিয়ে যে একটা মান থাকে, স্প্রিং ধ্রুবক। হ্যাঁ kx সেখান থেকে অ্যাজ ওয়েল অ্যাজ স্প্রিং এর ম্যাটেরিয়ালের একটা স্টিফনেস থাকে, সে কতটুকু যেতে পারবে, কতটুকু আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে। ঠিক আছে, তো এই যে স্প্রিং এর যে একবার আমি যদি এক্সটেন্ড করি, আবার যদি স্প্রিং এ ছেড়ে দিই, সে কি তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাই না? তো এটা কি ওয়ান কাইন্ড অফ রিভার্সিবল প্রসেস। ঠিক আছে, বাট জি স্যার। বাট একটা জিনিস খেয়াল রাখো, তুমি যদি এই স্প্রিংটাকে যদি আরো 1000 বার টানতে থাকো, তাহলে কি সে তার পূর্বের অবস্থায় একদম ফিরে আসতে পারবে? না না না, না স্যার। পারবে না। তার কারণ কি, ওই ম্যাটেরিয়ালের ইলাস্টিসিটি বলে একটা ক্ষমতা থাকে, একটা প্রতিটা ম্যাটেরিয়াল একটা প্রপার্টি থাকে হচ্ছে ইলাস্টিসিটি। তো সেটা কি হচ্ছে, আস্তে আস্তে কি ডিফর্ম হতে থাকে। সো এটা কিন্তু তুমি যদি একবার টানো, তাহলেও কিন্তু কি কিছু পরিমাণ হলেও কি হবে, সেখানে তার ওই প্রপার্টিদের কি হবে, ডিক্রিজ করবে। কারণ এই অল্প ডিক্রিজ করতে করতে যখন 1000 বার হচ্ছে, তখন কি এট দ্য সার্টেন টাইম দেখা যাবে যে না, স্প্রিংটা তার আগের যে পজিশনে ছিল সেই পজিশনে ফিরে যাচ্ছে না, কিছুটা কি হচ্ছে লুজ হয়ে গেছে। ঠিক আছে, লাইক হচ্ছে আমরা অনেক সময় পড়ি, ইলাস্টিকের যে প্যান্ট পরি, তো মাঝে মাঝে দেখবো যে তুমি যদি বছর 2-3 বছর ইউজ করো, তখন কিন্তু দেখবো যে আগের মতো কিন্তু সেই ইয়েটা থাকে না, সে টাইট থাকে না। ঠিক আছে, তার ওই ইলাস্টিক যে প্রপার্টি থাকে অবজেক্টের, সেটা কিন্তু আর থাকে না, সেটা কি লুজ হয়ে যায়। ঠিক আছে, এরকম। সরি, দেন হচ্ছে এখনো আমরা যেটা অ্যানালাইসিস করব সেটা হচ্ছে লিমিটেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি ছিল, কেউ বলতে পারবা? স্যার দুটো সিস্টেম যদি পাশাপাশি থাকে তাহলে এটা স্যার এইটা কি ওই যে এনার্জি শক্তির মানে ধ্বংস বা হ্যাঁ হ্যাঁ, সেটাই, যে আমরা কি করতে পারি না, এনার্জি কি তৈরি করতে পারে না, ধ্বংস করতে পারে না, এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করে। শুধু হচ্ছে এক ফর্ম থেকে আরেক ফর্মে ট্রান্সফার করতে পারবো, বাট কোন ফর্ম থেকে কোন ফর্মে যাবে সেটা কি আমাদের কি লতে বলা ছিল? না, বা কোন ডিরেকশনে যাবে সেটা কিন্তু আমাদের বলা ছিল না, যে হিট কি এখান থেকে ওদিকে যাবে, ওয়ার্ক এখান থেকে এখানে আসবে, কোনো ডিরেকশনের কথা কিন্তু বলা হয় নাই। ঠিক আছে, বা বা এমন কিছু এনার্জি ট্রান্সফরমেশন আছে যেগুলো হচ্ছে কি রিভার্স করা যায় না। ঠিক আছে, সেগুলো কি রিভার্স করা পসিবল হয় না, সেটা হয়তো বা অন্য আরেকটা শক্তিতে রূপান্তরিত করা যাবে, বাট এক্স্যাক্টলি তার প্রিভিয়াস যে শক্তি ছিল সেই শক্তিতে কি করা যাবে না, রিভার্স করা যাবে না। যদি আমি বলি যে এই জেনারেটর যে আমাদের পাওয়ার প্রডিউস করে, ঠিক আছে, এটার সোর্স কি, সোর্স হচ্ছে মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে কোথায়, ইলেকট্রিক্যাল এনার্জি। এটাকে কি করা যায়, এটাকে কিন্তু কি করে আমরা চেঞ্জ করতে পারবো বা রিভার্স করতে পারবো। কিভাবে পারবো, কারণ মোটর রান করে কি দিয়ে, ইলেকট্রিসিটি দিয়ে। মোটর থেকে আমরা কি আউটপুট পাই, আমরা রোটেশনাল মুভমেন্ট পাই বা মেকানিক্যাল এনার্জি বা মেকানিক্যাল ওয়ার্ক ডান পাই। ঠিক আছে,
বাট এখানে একটা জিনিস খেয়াল করো, এর আগে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম যে কোন একটা ইনসুলেটেড কোন একটা চেম্বারের ভিতরে যদি আমি কোনো ফ্লুইড রেখে দেই, সাচ এক্সাম্পল ওয়াটার যদি রেখে দেই, এবং সেখানে যদি আমি ওয়ার্ক ডান ইনপুট হিসেবে দিই, দ্যাট মিনস হচ্ছে একটা শেফট ওয়ার্ক দিচ্ছি, এটা কি হচ্ছে স্টিয়ারিং করছে। তো স্টিয়ারিং এর ফলে কি হয়, দেখা যায় যে আমার পানির টেম্পারেচার কিছুটা হলেও বৃদ্ধি পায়। ঠিক আছে, পানির টেম্পারেচার কিছুটা হলেও কি বৃদ্ধি পায়। দ্যাট মিনস কি হচ্ছে, আমাদের এখানে যে ওয়ার্ক যে এনার্জিটা আছে সে কনভার্ট হচ্ছে কোথায়, হিটে। ঠিক আছে, ওয়ার্ক যেটা আছে সেটা কনভার্ট হচ্ছে কোথায়, হিটে। বাট যদি আমি যদি পানিতে যদি হিট দিই তাহলে কি আমাদের শ্যাফটটা ঘুরবে? না স্যার। আমাদের কিন্তু কি এই শ্যাফটটা ঘুরবে না। দ্যাট মিনস যেটা দেখা যায়, ওয়ার্ককে আমরা কি করতে পারি, ইজিলি হিটে কনভার্ট করতে পারি, বাট হিটকে আমরা ডিরেক্টলি বা কমপ্লিটলি আমরা ওয়ার্কে কনভার্ট করতে পারি না। এখানে এই কথাটা বলা আছে, দেখো, ওয়ার্ক ক্যান অলওয়েজ বি কনভার্টেড টু হিট ডিরেক্টলি অ্যান্ড কমপ্লিটলি, বাট দ্য রিভার্স ইজ নট ট্রু। ঠিক আছে, দ্য রিভার্স ইজ নট ট্রু। বাই আদার মিনস হয়তো আমি ওয়ার্ক ডান পেতে পারি। ঠিক আছে, বাই আদার মিনস আমি হয়তো বা এনার্জিকে কনভার্ট করতে পারবো, বাট আমি ডিরেক্টলি হিটকে ওয়ার্কে কনভার্ট করতে পারছি না। যেমন এখানে এক্সাম্পলটা রয়ে গিয়েছে। সো এই দুটো জিনিস কি করতে পারে না আমাদের ফার্স্ট ল, কি করতে পারে না, এই দুটো জিনিস হচ্ছে কি আমাদের ফার্স্ট ল লিমিটেশন। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে যে কিছু কিছু এনার্জি কমপ্লিটলি কি করতে পারে না, যেমন ওয়ার্ক হচ্ছে ডিরেক্টলি হিটে কনভার্ট করা পসিবল, বাট হিটকে ডিরেক্টলি ওয়ার্কে কনভার্ট করা পসিবল না। দেন কি হচ্ছে, এই যে আমরা প্রসেসটা দিচ্ছি যে ওয়ার্ক থেকে হিট হয়, কিন্তু হিট থেকে যে ওয়ার্ক হয় না, সেটা কি আরেকটা লিমিটেশন। ঠিক আছে, এই দুটো হচ্ছে কি আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর লিমিটেশন। তো এগুলো কেন, এগুলোর উত্তর দিবে হচ্ছে আমাদেরকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, তো এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বোঝার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে হচ্ছে হিট ইঞ্জিন। হোয়াট ইজ হিট ইঞ্জিন? দেখো, হিট ইঞ্জিন ডিফাইন্ড অ্যাজ এ ক্লোজড সিস্টেম। ঠিক আছে, হিট ইঞ্জিন ডিফাইন্ড অ্যাজ এ ক্লোজড সিস্টেম ইন হুইচ দ্য ফ্লুইড সিস্টেমের ভিতরে কি আছে, একটা ফ্লুইড আছে, আন্ডারগোজ এ পিরিয়ডিক সাইকেল। তার মানে হচ্ছে কি, ফ্লুইডটা একটা পিরিয়ডিক সাইকেলের ভিতর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, ফ্লুইডটা কি হবে, একটা পিরিয়ডিক সাইকেলের ভিতর দিয়ে যাচ্ছে উইদিন এ সিঙ্গেল পিস অফ ইকুইপমেন্ট or passes through a loop of steady state equipment. ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমরা যে ফ্লুইডের কথা বলছি সেই ফ্লুইডটা হয়তো বা যে কোনো একটা ইকুইপমেন্টের ভিতরে থাকতে পারে, অথবা লুপ অফ স্টেডি স্টেট ইকুইপমেন্ট। দ্যাট মিনস হচ্ছে যে মাল্টিপল কয়েকটা ইকুইপমেন্টের লুপের ভিতর দিয়ে কি হবে, আমাদের ফ্লুইডটা ফ্লো করবে। কিভাবে, একটা পিরিয়ডিক সাইকেলের মধ্য দিয়ে। ঠিক আছে, একটা পিরিয়ডিক সাইকেলের মধ্যে কি করবে, আমাদের ফ্লুইডটা লুপ অফ স্টেডি স্টেট ইকুইপমেন্টের ভিতর দিয়ে কি করবে, ফ্লো করবে। সো এই টোটাল জিনিসটাকে আমরা বলবো কি, একটা হিট ইঞ্জিন। এবং হিট ইঞ্জিনটা কি, একটা ক্লোজড সাইকেল। ঠিক আছে, হিট ইঞ্জিন হচ্ছে একটা ক্লোজড সাইকেল। আচ্ছা, এই বোথ যে কোনো ধরনের হিট ইঞ্জিন হোক না কেন, হিট ইঞ্জিন অলওয়েজ আমাদের কি করবে, একটা ওয়ার্ক আউটপুট দিবে। ঠিক আছে, হিট ইঞ্জিন থেকে আমরা কি পাবো, একটা নেট ওয়ার্ক আউটপুট পাবো। কার জন্য পাবো, একটা নেট হিট ট্রান্সফারের জন্য। ঠিক আছে, একটা নেট হিট ট্রান্সফারের জন্য আমরা কি পাবো, আমরা নেট ওয়ার্ক আউটকাম পাবো। ঠিক আছে, আচ্ছা, তা পিরিয়ডিক সাইকেল বলতে কি বোঝা যাচ্ছে, বা পিরিয়ডিক সাইকেল বা কন্টিনিউয়াস লুপ বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে দ্য সাবস্টেন্স উইদিন ইদার ডিভাইস, মানে যে দুটো ডিভাইসের মধ্যে কি হবে, রিটার্ন টু ইটস ইনিশিয়াল স্টেট অ্যাট রেগুলার ইন্টারভাল। তার মানে হচ্ছে যে আমরা তো জানি সাইকেলে কি হয়, সাইকেলের হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট কি সেম নাকি আলাদা? একটা সাইকেলের সেম, একটা সাইকেলের ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট কি সেম। সো দ্যাটস ওয়াই ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টে আমরা কোন একটা সাবস্টেন্সের যে প্রপার্টি পাই সেই প্রপার্টি গুলো কি থাকে, সেম থাকে। লাইক প্রেসার, ভলিউম, ইনিশিয়ালে যা থাকবে ফাইনালে কি তা থাকবে।
আর যেহেতু আমরা বলছি কি এটা পিরিয়ডিক সাইকেল, দ্যাট মিনস কি একটা রেগুলার ইন্টারভাল পরপর, মানে একটা নির্দিষ্ট সময় পরপর কি হচ্ছে সাইকেল তার ইনিশিয়াল পয়েন্ট অথবা কি ফাইনাল পয়েন্টে সে কি ফিরে আসছে। ঠিক আছে, যে সাবস্টেন্সটা থাকবে সে সাইক্লিক অর্ডার মেনটেন করে সে তার পূর্বের অবস্থায় কি একটা সার্টেন ইন্টারভাল পরপর কি সে তার ইনিশিয়াল স্টেটে পৌঁছাবে। ঠিক আছে, সরি। সো এখন হচ্ছে এটা হচ্ছে একটা হিট ইঞ্জিন। তো এই হিট ইঞ্জিনটা বেসিক্যালি হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এই হিট ইঞ্জিন হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্টের মতো। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যেখানে বলা হয়েছে যে passes through a loop of steady state equipment, তার মানে সেখানে মাল্টিপল ইকুইপমেন্ট রয়েছে। ঠিক আছে, তো একটা পাওয়ার প্ল্যান্টের মূল 4টা ইকুইপমেন্ট হচ্ছে বয়লার, টারবাইন, কন্ডেন্সার এবং পাম্প। ঠিক আছে, বয়লার, টারবাইন, কন্ডেন্সার এবং পাম্প। তার মধ্যে পাম্প সম্পর্কে কি আমাদের আইডিয়া আছে? পাম্প কি করে? স্যার গ্যাস ফিলিং স্টেশন শক্তি বৃদ্ধি করে। আমাদের বাসায় কি কোনো পাম্প আছে? বাসায় জি, বাসা স্যার। বাড়িতে জি স্যার, পানি পাম্প। জি স্যার। ওয়াটার পাম্প। ওয়াটার পাম্প। ঠিক আছে, এখানে সেই ওয়াটার পাম্পই ইউজ করা হয়। তো এই ওয়াটার পাম্প দিয়ে বেসিক্যালি কি করা হয়? পানি উপরে তোলা হয় ফোর্স দিয়ে। পানি কি করা হয়? উপরে তোলা হয়। ঠিক আছে, পানি নিচ থেকে উপরে তুলতে কি লাগবে? যে আমাদের গ্রাউন্ড লেভেলের পানি আমরা উপরে ছাদে ওভারহেড ট্যাঙ্কে আমরা স্টোর করতেছি। সো ইট নিডস এ সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স, তাই না? জি স্যার। সো ফোর্স যেহেতু আছে তার মানে কি প্রেসার আছে। জি স্যার। তার মানে কি করা হয়? নিচের পানিকে প্রেসারাইজড করে উপরে তোলা হয়। ঠিক আছে, তো পাম্পের কাজ হচ্ছে কোন একটা ফ্লুইডকে কি করা? প্রেসারাইজড করা। ঠিক আছে, মনে থাকবে পাম্পের কাজ কি? প্রেসারাইজ করে ফোর্স দিয়ে স্যার পানি উপরে তোলা। ঠিক আছে, আমরা পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো এবং সেটাকে কি করব? ফ্লুইডটাকে সে পাম্পের বেসিক কাজ হচ্ছে প্রেসারাইজ করা। তো পাম্প যখন পানিকে প্রেসার দিচ্ছে, সেই প্রেসারে কি হচ্ছে? পানি আমাদের উপরে চলে আসছে। ঠিক আছে, যদি সাফিসিয়েন্ট প্রেসার যদি না দিত তাহলে কি হতো না? আমাদের পানি নিচ থেকে ছাদে আসতে পারতো না, বা ছাদে যে ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্কে কিন্তু জমা হতে পারতো না। বুঝা গেছে? ক্লিয়ার এতটুকু সবাই? পাম্প। জি স্যার। আচ্ছা, দেন আরেকটা টার্ম আসছে, সেটা হচ্ছে বয়লার। ঠিক আছে, বয়লার নাম শুনছি আমরা কখনো কেউ? জি স্যার। জি স্যার। বয়লার আমরা কেন, কোথায় ইউজ করি বা কি করে? বয়লারের কাজ কি? স্যার হিট দেওয়ার জন্য। এনিওয়ান এলস? স্যার বয়লারের সূত্রটা মানে পড়ছিলাম, এছাড়া আর কিছু জানি না। হ্যাঁ, বয়লারের সূত্র পড়ছিল। আচ্ছা ঠিক আছে। স্যার গরম ভেপার উৎপাদন করার জন্য। ইয়েস, বয়লার যেহেতু দেখো বয়েল মানে কি? ফুটানো। ঠিক আছে, পানি ফুটানো। যে কোনো জিনিস আমরা বয়েল করতে পারি। যখন আমি পানি ফুটাই তখন কি হয়? স্টিম জেনারেট হয়। তো বয়লারের কাজই হলো স্টিম জেনারেট করা। ঠিক আছে, বয়লারের কাজ হচ্ছে কি? স্টিম জেনারেট করা। ওকে, সো খেয়াল করো আমার পাম্পের কাজ কি হচ্ছে? পানির প্রেসার বাড়ানো। বয়লারের কাজ হচ্ছে কি? সেই পানিকে স্টিমে কনভার্ট করা। তাহলে আমরা বয়লার থেকে আউটপুট হিসেবে কি পাচ্ছি? প্রেসারাইজড স্টিম বা প্রেসারাইজড ভেপার। জি স্যার। ঠিক আছে, পাচ্ছি তো? তাহলে আমাদের এই জায়গায় কি আছে? আমাদের এই জায়গায় হচ্ছে আমাদের প্রেসারাইজড ভেপার। এই প্রেসারাইজড ভেপার কি করবে? এই প্রেসারাইজড ভেপার হচ্ছে আমাদের টারবাইনের ভিতর দিয়ে পাস করবে। ঠিক আছে, তো টারবাইনের ভিতর দিয়ে যখন সে পাস করে, সে টারবাইনের ব্লেডকে ধাক্কা দেয়। কি করে সে? টারবাইনের ব্লেডকে সে ধাক্কা দেয়। তো টারবাইনের ব্লেডে ধাক্কা দিলে টারবাইনের ব্লেডের সাথে একটা শ্যাফট থাকে। তো সেই শ্যাফট রোটেট করা শুরু করে। এই শ্যাফটের সাথে আবার কি থাকে? আমাদের জেনারেটরের শ্যাফট কাপলিং করা থাকে। তো কাপলিং করা থাকলে দেখা যায় এই রোটেটিং শ্যাফটটা থেকে আমাদের জেনারেটর কি প্রডিউস করে? ইলেকট্রিসিটি প্রডিউস করে। ঠিক আছে, তো এটা হচ্ছে একভাবে। সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের জেনারেটরের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে টারবাইন থেকে আমরা ওয়ার্ক ডান পাচ্ছি। ঠিক আছে, টারবাইন থেকে আমরা কি পাচ্ছি? ওয়ার্ক আউটপুট পাচ্ছি। তো আমরা এর আগে টারবাইনে যে ওয়ার্ক আউটপুট
টারবাইনের উপর কি আমরা স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন কি অ্যাপ্লাই করেছিলাম? জি স্যার। সেখানে W ইকুয়ালস টু কি পেয়েছিলাম আমরা? যদি আমাদের এক্স্যাক্টলি টারবাইনের ভিতরে ভেলোসিটি সেম থাকে। কি পেয়েছিলাম? কারোই মনে নাই? স্যার প্রশ্নটা একটু আরেকবার করুন। আমরা যে এর আগে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে যখন টারবাইনের উপর স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন যখন অ্যাপ্লাই করি তখন আমাদের ইকুয়েশনটা কি দাঁড়িয়েছিল? স্যার এনথালপির পরিবর্তন হয়েছিল। এনথালপির পরিবর্তন ছিল, ঠিক আছে? তো এই এনথালপির পরিবর্তন কোথায় হচ্ছে? এই এনথালপির পরিবর্তন হচ্ছে টারবাইনের ইনলেটে আমাদের যে ওয়ার্কিং ফ্লুইড, দ্যাট মিন্স যে ভেপারের এনথালপি, এবং টারবাইন থেকে বের হয়ে গেলে তার যে অবস্থা হয় সেই অবস্থায় আমাদের ওয়ার্কিং ফ্লুইডের এনথালপির যে ডিফারেন্স, সেটা হচ্ছে কি আমাদের টারবাইন থেকে ওয়ার্ক আউটপুট। স্যার এই ক্ষেত্রে এনথালপিটা কোন জিনিসটার মান হবে? আচ্ছা, এনথালপি হচ্ছে কি একটা প্রপার্টি। সো প্রপার্টি হচ্ছে আমরা একটা স্টিম টেবিল বলা হয়, যেইখানে হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং নির্দিষ্ট প্রেসারের জন্য এনথালপির চার্ট, একটা ধরো একটা তালিকা থাকে, ঠিক আছে? সেখানে হচ্ছে আমরা দেখবো যে প্রেসার কত, টেম্পারেচার কত, সেটা দুটো দেখে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই প্রেসার এবং এই টেম্পারেচারে আমার ভেপারের এনথালপি হচ্ছে এত। সে ধরো এই 36,000 কিলো জুল পার কেজি, হ্যাঁ, এই ধরনের আমরা ডেটা পাবো। এটা হচ্ছে স্টিম টেবিল থেকে। তোমরা আমাকে একটু মনে করে, আমি তোমাদের একটা স্টিম টেবিল দেখাবো না, তাহলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? স্যার পাম্প যে ফ্লুইডটাকে প্রেসারাইজড করে, কিন্তু নরমালি তো আমরা দেখি যে বায়ু শূন্য করে তারপর আর কি উপরে তোলা হয় পানিটাকে, হ্যাঁ, কিন্তু এখানে প্রেসারটা পাম্পের বেসিক কাজ হচ্ছে প্রথমে বায়ু শূন্য করে তোলা। বায়ু শূন্য করে হচ্ছে সে কি নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে, সে কি করে নিচের পানি সে উপরে ড্র করে, ঠিক আছে? বায়ু শূন্য ক্রিয়েট করে সে কি করে, সে নিচের যে আন্ডারগ্রাউন্ডে বা যে কোনো জায়গায় থাকবে সেখান থেকে পানিটা সে তার কাছে নিয়ে আসে। দেন পাম্পের ভিতরে যে ইম্পেলার যেটা ঘুরতে থাকে সেটা কি করে, পাম্পের ভিতরে একটা প্লেট থাকে, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে ইম্পেলার। সেটা কি করে, সেটা হচ্ছে কি ঘুরতে ঘুরতে কি করে, সে হচ্ছে ওই যে পানিটা পাম্পের ভিতরে আসে সেটাকে ধাক্কা দিয়ে সে উপরে নিয়ে যায়, ঠিক আছে? এই যে সে ধাক্কাটা দিচ্ছে, ধাক্কা দেওয়ার ফলে কি হচ্ছে, পাম্পের যে ফ্লুইডটা থাকে সেটা হচ্ছে কি হাই প্রেসারাইজড হয়ে যায়। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা, সো এখন আসি আমরা টারবাইন থেকে যে ওয়ার্ক ডানটা পাচ্ছি, এটা কি ধরনের ওয়ার্ক ডান? টারবাইনে কি হয়? টারবাইন থেকে যে আমরা ওয়ার্ক আউটপুট পেলাম, এটা কি কি ধরনের ওয়ার্ক আউট? পজিটিভ, যান্ত্রিক, মেকানিক্যাল। যান্ত্রিক, পজিটিভ, সবই ঠিক আছে, বাট আমি এক্স্যাক্টলি জানতে চাচ্ছি কি ধরনের ওয়ার্ক ডান হয়। টারবাইন আর কম্প্রেসর কি সেম জিনিস না আলাদা? স্যার আলাদা। কম্প্রেসরে কি হয়? স্যার টারবাইনে, আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন আছে, টারবাইনে স্যার গতি কমে যায় না, বেগ? টারবাইনের গতি, জি স্যার। টারবাইনের গতি কি কমে যায় না বেড়ে যায়? স্যার ধাক্কা দেয়, দেন কমে যাওয়ার কথা তো। যদি ধাক্কা দেয়, ধাক্কা দিলে হচ্ছে তার প্রেসার কমে যাবে, ঠিক আছে? ধাক্কা দিলে কি হবে, তার প্রেসারটা কমে যাবে, ঠিক আছে? প্রেশার কমে গেলে গতি কমবে না? প্রেসার কমে গেলে কি গতি কমে যায়? মানে স্যার সামনে আগাইতে যাচ্ছে, ওই জায়গায় যদি বাধা পায় তাহলে তো তার গতি বাধা পেলে হচ্ছে সেখানে তার প্রেসার ড্রপ হবে। প্রেসার যদি সে ড্রপ হয়ে যায় তাহলে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জিতে পরিণত হবে। স্যার এখানে জড়তা একটা কাজ করবে এরকম না স্যার? হ্যাঁ, ইনার্শিয়া কাজ করবে, কিন্তু টারবাইনের এখানে কি কাজ হচ্ছে? কম্প্রেসর কি করে এটাকে বলো? কম্প্রেসর কি করে? স্যার কম্প্রেস করে। কম্প্রেশন, জি স্যার। তাহলে কম্প্রেসরের ভিতরে কি হয়? কম্প্রেশন হয়, কম্প্রেশন ওয়ার্ক ডান হয়। কি কম্প্রেশন কি এক ধরনের ওয়ার্ক ডান না? জি স্যার। পরে আসছি না আমরা যে ভলিউমের চেঞ্জ হচ্ছে না কম্প্রেশন হলে? তাহলে জি স্যার। কম্প্রেশন হলে কি ওয়ার্ক ডান হচ্ছে না? এটা তো আমরা পরে আসছি। জি স্যার। আর টারবাইনে তাহলে কি হবে? যদি কম্প্রেসরে ভলিউম কম্প্রেশন বাড়াবে। হয়, টারবাইনে কি হবে?
ভলিউম বেড়ে যাবে। টারবাইনের ভলিউম বেড়ে যাবে, ঠিক আছে? তার মানে কি হবে, যদি ভলিউম বেড়ে যায়, ভলিউম বেড়ে যায় আমরা কি বলি, কম্প্রেশন বলি নাকি এক্সপানশন বলি? এক্সপানশন। টারবাইনে হবে হচ্ছে এক্সপানশন, ঠিক আছে? টারবাইনের ভিতরে যে ফ্লুইডটা থাকবে, সেই ফ্লুইডটা হাই প্রেসারাইজ যে ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইডটা হচ্ছে আমাদের যে ভেপারটা থাকে সে হচ্ছে আমাদের ব্লেডকে ধাক্কাতে, ব্লেডকে ধাক্কা দিলে কি হয়, ব্লেডকে ধাক্কা দিলে তার প্রেসার রিডিউস হয়ে যায়। যদি প্রেসার রিডিউস হয়ে যায় তাহলে কি হবে, তার ভলিউম কি হবে, বেড়ে যাবে, ঠিক আছে? প্রেসার যদি রিডিউস হয়ে যায় তাহলে কি হবে, তার ভলিউম বেড়ে যাবে, ঠিক আছে? সো আর যত বেশি প্রেসার কমে যাবে আমাদের টারবাইনের আউটলেটে এনথালপির ভ্যালু তত কমে যাবে, ঠিক আছে? সো একটা জিনিস খেয়াল করো, প্রেসার এবং টেম্পারেচার যত বাড়বে এনথালপির ভ্যালু বাড়বে, প্রেসার এবং টেম্পারেচার যত কমবে এনথালপির ভ্যালু কি হবে, কমবে। সো টারবাইনের ক্ষেত্রে খেয়াল করো, আমাদের এই ইনলেট এবং আউটলেটে এনথালপির ডিফারেন্স যত বেশি হবে তার মানে কি তত বেশি আমরা ওয়ার্ক ডান পাবো না টারবাইন থেকে। জি স্যার। বুঝতে পারছি জিনিসটা, যে শুনতে পাইনি স্যার। টারবাইনের যে ওয়ার্ক ডান সেটা কি জানি আমরা, চেঞ্জ অফ এনথালপি, ঠিক আছে? সো আমার জি, স্যার। এই ইনলেটের এনথালপি যত বেশি হবে এবং আউটলেটের এনথালপি যত কম হবে, ঠিক আছে? তার মানে কি আমার চেঞ্জ অফ এনথালপি তত বেশি হবে, তো চেঞ্জ অফ এনথালপি যত বেশি হবে আমার টারবাইনের ওয়ার্ক ডানও কি হবে, তত বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, দেন কি হচ্ছে, তাহলে আমাদের টারবাইন থেকে যেই ভেপারটা বের হবে তার কি প্রেসার বেশি হবে না কম হবে? কম হবে স্যার। কম হবে। দেখো এখানে কিন্তু টারবাইনের আগে ছিল কি প্রেসার বেশি ছিল, টারবাইনের পরে কি প্রেসার কমে গেল, ঠিক আছে? দেন এই স্টিমটা কি করবে, কন্ডেন্সারের ভিতর দিয়ে পাস করবে। কন্ডেন্সার হচ্ছে ওয়ান কাইন্ড অফ হিট এক্সচেঞ্জার, ঠিক আছে? সো কন্ডেন্সারের ভিতর দিয়ে যখন স্টিমটা বেরোতে থাকবে তখন সে কি করবে, হিট ছেড়ে দিবে, ঠিক আছে? আমাদের বয়লার যে হিটটা দিয়েছিল, কাঠামোটা কিরকম? কন্ডেন্সার হচ্ছে ওয়ান কাইন্ড অফ হিট এক্সচেঞ্জার। আমি হিট এক্সচেঞ্জার পড়ানোর সময় বলেছিলাম না যে দেখা যাবে যে দুইটা টিউবের ভিতর দিয়ে যাচ্ছে, একটা দিয়ে একটার ভিতর দিয়ে গরম আর একটা দিয়ে ঠান্ডা। সো কন্ডেন্সারের ধরো যেই টিউবের ভিতর দিয়ে আমাদের এই গরম ভেপারটা তার আশেপাশে হচ্ছে ঠান্ডা পানি, ঠিক আছে? এই ঠান্ডা পানি কি করবে, এই ঠান্ডা পানি হচ্ছে আমাদের যেই বাষ্পটা ছিল, গরম বাষ্প ছিল, তার থেকে সে হিট নিয়ে নিবে। সো বাষ্প যদি হিট ছেড়ে দেয় তাহলে সে কি করবে, সে হচ্ছে কি পানিতে পরিণত হবে। সো কন্ডেন্সারের আগে থাকে হচ্ছে হাই টেম্পারেচার স্টিম, কন্ডেন্সারের পরে হয়ে যায় হচ্ছে কি লো টেম্পারেচার লিকুইড, ঠিক আছে? লো টেম্পারেচার লিকুইড। দেন এটা কি হচ্ছে একটা নির্দিষ্ট মানে ঠান্ডাকে গরম করবে বা গরমকে ঠান্ডা করবে এরকম? হ্যাঁ, কন্ডেন্সার হচ্ছে গরমকে ঠান্ডা করবে। কন্ডেন্সারের কাজ হচ্ছে কন্ডেন্স করা। কন্ডেন্স মানে কি, ঠান্ডা করা, তাই না? কন্ডেন্স করা মানে কি, ঠান্ডা করা। তো তারপর কি হচ্ছে, আমাদের সেই ঠান্ডা যে পানিটা আছে সেই পানিটা কি হচ্ছে পাম্পের ভিতর দিয়ে কি হচ্ছে হাই প্রেসারাইজড পানি হিসেবে বয়লারে যাচ্ছে, আর বয়লার থেকে বের হচ্ছে কি হিসেবে, হাই প্রেসারাইজড স্টিম হিসেবে। স্টিম, এই হাই প্রেসারের স্টিম টারবাইন থেকে বের হচ্ছে কি লো প্রেসার স্টিম হিসেবে, আর কন্ডেন্সার থেকে বের হচ্ছে কি লো প্রেসার ওয়াটার হিসেবে বা ওর লো প্রেসার লিকুইড হিসেবে। সো খেয়াল করো, একটা সার্টেন সময় পর পর আমার পানি কি হচ্ছে, একবার স্টিম থেকে কন্ডেন্সারে, একটা স্টিম থেকে লিকুইড হচ্ছে, আবার লিকুইড থেকে কি হচ্ছে স্টিমে যাচ্ছে, ঠিক আছে? সো এটা কি টোটাল একটা সাইক্লিক প্রসেস। সো এখান থেকে আমরা কি কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, এই যে পাম্প, পাম্প কি দিয়ে চলে কেউ বলতে পারবা? ইলেকট্রিসিটি। কারেন্ট। ইলেকট্রিসিটি দিয়ে, ঠিক আছে? পাম্প রান হয় কারেন্ট দিয়ে বা ইলেকট্রিসিটি দিয়ে। সো এই কারেন্ট কি পজিটিভ, আমরা যে পাম্প যে ইলেকট্রিসিটি দিয়ে যে পাম্প চালাচ্ছি এটা কি পাম্পের উপর কি পজিটিভ ওয়ার্ক ডান নাকি নেগেটিভ ওয়ার্ক ডান? নেগেটিভ। নেগেটিভ, ঠিক আছে? কারণ কি, এটা হচ্ছে ওয়ার্ক ডান টু দা সিস্টেম। এবং খেয়াল করো এই যে চারটা ডিভাইসে যে কাজগুলো হচ্ছে সবগুলোকে আমরা কি করছি, একটা সিঙ্গেল সিস্টেম হিসেবে চিন্তা করছি। এই চারটা ডিভাইসকে আমরা কি করছি, এই চারটা ইকুইপমেন্টকে আমরা কি করছি, একটা সিঙ্গেল সিস্টেম হিসেবে চিন্তা করছি। তাহলে এই আমার এই সিস্টেমে ওয়ার্ক ইনপুট হিসেবে কি আসতেছে, আমার তা পাম্প চালানোর জন্য আমরা যে পরিমাণ ওয়ার্ক ডান
আবার কি হচ্ছে এই সিস্টেম থেকে আমার ওয়ার্ক আউটপুট হিসেবে কি পাচ্ছি আমার টারবাইন থেকে আমার বয়লার কি হচ্ছে বয়লার হচ্ছে আমার স্টিম জেনারেট করছে তো বয়লার হ্যালো কিভাবে স্টিম জেনারেট করবে আপনার কথাগুলো কেটে কেটে আসছিল। স্যার, কথা কেটে কেটে আসছে স্যার, মানে লাস্ট শুনতে পাইনি 1 মিনিট আচ্ছা মতো। আচ্ছা না মাত্র আমার এখানে দেখালো ইন্টারনেট কানেকশন আনস্টেবল সো খেয়াল করো আমরা যে এই যে চারটা ইকুইপমেন্ট ছিল এই চারটা ইকুইপমেন্টকে আমরা এখন কি করব আমরা একটা সিঙ্গেল ক্লোজড সিস্টেম হিসেবে চিন্তা করব ঠিক আছে সিঙ্গেল ক্লোজড সিস্টেম তো ক্লোজ আচ্ছা সিস্টেমে স্যার, এখানে যে টারবাইনটা প্রেসার কমালো, কিন্তু এমনি গ্যাসের তো ভলিউমের উপর প্রেসার করে না, মানে হলো যে ভলিউমটাই তো আর কি ওটার ভলিউম হয় আর কি, মানে স্যার আর কি গ্যাসের তো আর কি ভলিউম এরকম থাকে না তো, কে বলছে গ্যাসের ভলিউম থাকে না মানে নির্দিষ্ট আকারে তো। আমরা তো একটা নির্দিষ্ট শেপের ভিতরে টারবাইন তো একটা কনফাইন্ড এরিয়া এর ভিতরে তো আমরা ইয়ে করছি তো এখানে তোমার প্রেসার থাকে হচ্ছে প্রায় 400 কিলো প্যাসকেল ঠিক আছে মানে প্রেসারটা রিডিউস করলেই তো আর কি ভলিউমটা বেড়ে যাবে এক্সপেনশন হয়, তাই না প্রেসার রিডিউস হলে কি ভলিউম বাড়বে না মানে ওই সার্টেন এরিয়াটা তো আর কি রিডিউস হচ্ছে না আর কি, ওটা বলছি। না হ্যাঁ এটাই তো বললাম এরিয়া তো রিডিউস হচ্ছে না বাট যেহেতু প্রেসার যেহেতু কমে যাচ্ছে তাহলে কি ভলিউম বাড়বে না জি স্যার। আমি ওটা বলছি জি স্যার। আচ্ছা সো খেয়াল করো এই যে চারটা ইকুইপমেন্ট এই চারটা ইকুইপমেন্টকে আমরা এখন কি হিসেবে কনসিডার করব এই কথা কিন্তু অনেকবার বললাম একটা স্যার একটা মানে একটা সিস্টেম। একটা ক্লোজড সিস্টেম ঠিক আছে একটা ক্লোজ সিস্টেম তো ক্লোজ সিস্টেমে কি ট্রান্সফার হয় আর কি ট্রান্সফার হয় না এটা বলো তোর মাস ট্রান্সফার হবে মাস ট্রান্সফার হবে না স্যার, হবে না, মানে হবে না স্যার, মাস ট্রান্সফার হবে না। এনার্জি ট্রান্সফার হবে না স্যার, জি স্যার। এই ক্লোজ হবে সিস্টেমে না, ক্লোজ সিস্টেমে কি হবে এনার্জি ট্রান্সফার হবে বাট কি হবে না মাস ট্রান্সফার হবে না ঠিক আছে আচ্ছা তাহলে খেয়াল করো আমরা যদি এই চারটাকে যদি একটা ক্লোজ সিস্টেম হিসেবে ধরি এখানে কি কোনো মাস ট্রান্সফার হচ্ছে বাইরে থেকে কোনো কিছু কি সিস্টেমের ভিতরে যাচ্ছে বা সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে না স্যার, সো এটা কি একটা মাস ট্রান্সফার হচ্ছে না সো ক্লোজ সিস্টেমের একটা ক্রাইটেরিয়া ফুলফিল হলো আর সেকেন্ড ক্রাইটেরিয়া কি হচ্ছে এখানে এনার্জি ট্রান্সফার হবে সো দেখো পাম্পে কি আমরা কি ওয়ার্ক ইনপুট দিচ্ছি টারবাইন থেকে কি পাচ্ছি আমরা ওয়ার্ক আউটপুট পাচ্ছি এখানে কোনো কনফিউশন আছে কারো তাহলে দেখো পাম্পের যে আমরা ওয়ার্ক ইনপুট দিচ্ছি এটা কি টোটাল সিস্টেমের উপর ওয়ার্ক ইনপুট এবং টারবাইন থেকে যে ওয়ার্ক আউটপুট পাচ্ছি এটা কি টোটাল সিস্টেম থেকে আমাদের ওয়ার্কের আউটপুট দেখো খেয়াল করো আমরা কিন্তু আর অন্য কোনো ইকুইপমেন্টে কিন্তু ওয়ার্ক ইনপুটও দিচ্ছি না অথবা কি অন্য কোনো ইকুইপমেন্ট থেকে কিন্তু কি আমরা ওয়ার্ক আউটপুটও পাচ্ছি না ঠিক আছে আচ্ছা স্যার, এখানে ইনপুটের আউটপুটের ওয়ার্ক কি সমান? না না সমান কেন হবে সমান হলে কি আর আমরা ইয়ে করতে পারতাম না না, মানে আদর্শ ভাবে চিন্তা করলে কি সমান, মানে যেহেতু আদর্শভাবে চিন্তা করলে যদি না আদর্শভাবে যদি চিন্তা করলে যদি সমান হতো তাহলে তো আমাদের লাভ ছিল না তাহলে আমরা পাম্প চালাবো পাম্প সে ধরো আমরা যে পরিমাণ কারেন্ট প্রডিউস করতেছি ঠিক সেই পরিমাণ কারেন্ট দিয়ে হচ্ছে আমি আমার পাম্প চালাচ্ছি তাহলে কি আমার দরকার ছিল এই ডিভাইস বানানোর না স্যার। ঠিক আছে তোমার কোশ্চেনের উত্তর আমি দিচ্ছি একটু কিছুক্ষণ পর দেখো সো আবার খেয়াল করো আমাদের যে বয়লারটা যে স্টিম প্রডিউস করছিল তো স্টিম প্রডিউস করতে কি লাগবে এনার্জি লাগবে না হিট লাগবে না লাগবে নাকি লাগবে না স্টিম লাগবে, প্রডিউস করতে স্যার। জি স্যার, লাগবে এই স্টিমটা কোত্থেকে আসবে সে ধরো একটা ফার্নেস থেকে আসলো যেটা হচ্ছে আমাদের এনার্জি সোর্স ঠিক আছে তাহলে এটা কি আমার সিস্টেমের উপর কি হবে হিট ইনপুট নাকি হিট আউটপুট স্যার ইনপুট। ইনপুট ঠিক আছে এটা হচ্ছে কি আমার সিস্টেমে কি হিট ইনপুট কারণ কি ফার্নেস থেকে হিট নিয়ে বয়লার কি করছে বয়লার স্টিম প্রডিউস করছে সো এটা কি হচ্ছে সিস্টেমে কি হচ্ছে ইনপুট ওকে দেন খেয়াল করো কন্ডেন্সারে কি হচ্ছে এখানে কি হিট ইনপুট হচ্ছে না হিট আউটপুট হচ্ছে কন্ডেন্সারে কন্ডেন্সারের কাজ হচ্ছে ঠান্ডা করা জি স্যার, আউটপুট তার মানে কি আমার হিট নিয়ে নিবে, শোষণ হিট করবে। নিয়ে নিবে তার মানে কি আমরা হিট ছেড়ে দিচ্ছি দ্যাট মিন্স কি হিট আউটপুট ঠিক আছে আচ্ছা
এখন আচ্ছা, আমরা যদি ফার্স্ট লতে যাই, ঠিক আছে, ফার্স্ট লতে আমরা কিন্তু পড়েছিলাম কি যে যদি কোনো একটা ক্লোজ সিস্টেম একটা সাইকেলের ভিতর দিয়ে যায় তাহলে নেট চেঞ্জ অফ হিট ট্রান্সফার আর নেট চেঞ্জ অফ ওয়ার্ক ট্রান্সফার কি পরস্পর কি হবে, সমান হবে নাকি কম বেশি হবে? স্যার সমান হবে। পরস্পর সমান হবে। দ্যাট মিন্স এখানে যে কিউ ইন মাইনাস কিউ আউট ইকুয়ালস টু হবে কি ডাব্লিউ ইন মাইনাস ডাব্লিউ আউট। ঠিক আছে, কি হবে কিউ ইন মাইনাস কিউ আউট ইকুয়ালস টু হবে ডাব্লিউ ইন, সরি ডাব্লিউ আউট মাইনাস ডাব্লিউ ইন, কারণ ডাব্লিউ আউটের ভ্যালু হচ্ছে পরিমাণ হচ্ছে বেশি। কথা বোঝা গেছে? নেট হিট ট্রান্সফার ইকুয়ালস হচ্ছে কি নেট ওয়ার্ক ট্রান্সফারের সমান। তো এখানে খেয়াল করো আমার কিউ ইনের যে এরর সাইজ এবং কিউ আউটের এরর সাইজ কিন্তু কি এটা বেশি এটা কম। সিমিলারলি ওয়ার্ক ডানের ক্ষেত্রে খেয়াল করো ডাব্লিউ আউট বেশি ডাব্লিউ ইন হচ্ছে কি কম। ঠিক আছে, ইয়েস স্যার। ক্লিয়ার এতটুক? আর এই কিউ আউট মাইনাস কিউ ইন কে আমরা বলতে পারি একটা জিনিস, সেটাকে বলা হচ্ছে ডাব্লিউ নেট আউট, মানে হচ্ছে নেট কি পরিমাণ হিট আমার বের হচ্ছে আমরা সিস্টেম থেকে। ঠিক আছে, এই ডাব্লিউ আউট মাইনাস ডাব্লিউ ইন কে আমরা বলতে পারি কি ডাব্লিউ নেট আউট। ঠিক আছে, মনে থাকবে একটু? আচ্ছা, সো এখন খেয়াল করো এই টোটালটাকে যদি আমরা এখন ছোট করে একটা সিঙ্গেল ছোট সিস্টেম হিসেবে যখন আমরা চিন্তা করছি তখন খেয়াল করো কি হচ্ছে। আমরা যে ফার্নেসটা নিয়েছিলাম তো ফার্নেসের টেম্পারেচার কি বয়লারে যে পানি ছিল তাতে কি অবশ্যই বেশি হতে হবে, তাই না? নাহলে তো হিট ট্রান্সফার হবে না, তাই না? জি স্যার। তাহলে কি হচ্ছে সেই ফার্নেসের এটা টেম্পারেচার, বুঝলাম না স্যার, একবার বলবেন। আমি বলতে চাচ্ছি যে বয়লার কি করছে আমাদের স্টিম জেনারেট করছে। স্যার ফার্নেস আছে। মানে কি? হ্যাঁ, ফার্নেস মানে বলছেন যে? ফার্নেস চিনো না? ফার্নেস হচ্ছে ওয়ান কাইন্ড অফ চুলা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ হচ্ছে চুলা বা ফার্নেসনের সময় ইলেকট্রিক যে হিটার থাকে সেগুলো সেটাকে ওয়ান কাইন্ড অফ ফার্নেসও বলা যায় আর কি। যাই হোক, ফার্নেস বলতে আমরা বুঝবো হচ্ছে ধরো চুলা, ঠিক আছে, যে সোর্স অফ এনার্জি। সো সেই চুলা থেকে কি হচ্ছে আমাদের হিটটা কি আমাদের বয়লারে আসছে। জি স্যার। তাহলে কি বয়লারের ভিতরে টেম্পারেচার বেশি নাকি চুলাতে টেম্পারেচার বেশি? চুলাতে। চুলাতে টেম্পারেচার বেশি। সো সেই চুলাকে আমরা বললাম হচ্ছে কি হাই টেম্পারেচার রিজার্ভার অ্যাট টিএইচ। টিএইচ তাপমাত্রায় আমাদের এই হাই টেম্পারেচার রিজার্ভার আছে, সেখান থেকে আমাদের সিস্টেমে হিট আসছে কতটুকু কিউ এইচ পরিমাণ। ঠিক আছে, কিউ এইচ পরিমাণ। জি স্যার। আর আমাদের সিস্টেম থেকে হিট বের হয়ে যাচ্ছে কোথায় কন্ডেন্সারে। কন্ডেন্সারে কি ছিল পানি ছিল, পানি দিয়ে আমরা কি করলাম স্টিমকে ঠান্ডা করছিলাম। তো পানির টেম্পারেচার বেশি নাকি ওই স্টিমের টেম্পারেচার বেশি? পানির। স্টিমে স্যার। স্টিমের স্টিমের টেম্পারেচার বেশি। তো তার জন্য কি হচ্ছে আমার হিট ট্রান্সফার হচ্ছে। তো কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে কিউ এল পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে। হিট কোথায় চলে যাচ্ছে লো টেম্পারেচার রিজার্ভার অ্যাট টিএল। মানে লো টেম্পারেচার রিজার্ভার হচ্ছে কি এখানে ধরো আমি পানি বললাম বা অ্যাটমসফিয়ার বললাম বা নদীর পানি বললাম, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, যেটা টেম্পারেচার কত টিএল আছে। আর এই যে টোটাল হিট ট্রান্সফারের ফলে আমরা কি পেলাম নেট ওয়ার্ক ডান পেলাম ডাব্লিউ নেট আউটপুট। তার মানে কি ছিল যে টারবাইন থেকে যে ডাব্লিউ আউট মাইনাস ডাব্লিউ ইন ইকুয়ালস টু যে আমরা লিখেছিলাম ডাব্লিউ নেট আউট। কথা বোঝা গেছে? স্যার এই ফিগার গুলো কি আমাদের ড্র করতে হবে? স্যার ডাব্লিউ ইন কিভাবে কম স্যার? ডাব্লিউ ইন কিভাবে কম? জি স্যার। এটা হচ্ছে পাম্প চালাতে আমাদের কম ইলেকট্রিসিটি দেয়া লাগে, আর আমরা পাওয়ার প্ল্যান্ট থেকে আরো অনেক বেশি পরিমাণ ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি এজন্য। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। এই কারণে এই দুটো ডিফারেন্সকে আমরা কি বলছি ডাব্লিউ ইন ডাব্লিউ আউট মাইনাস ডাব্লিউ ইন কে আমরা বলছি কি ডাব্লিউ নেট আউট। সো এই সিস্টেম থেকে আমরা নেট ওয়ার্ক ডান পাচ্ছি কতটুকু ডাব্লিউ পরিমাণ, আর হিট ট্রান্সফার পাচ্ছি কত কিউএইচ মাইনাস কিউএল।
ঠিক আছে? তাহলে কি আমরা কি বলতে পারি QH minus QL equals to W net out বলতে পারি নাকি পারি না? বলতে পারছি বলতে পারি, কিছুক্ষণ আগে তো লিখলামই। স্যার। এখানে কিউ ইন বড় কি জন্য, কি কিউ আউটের থেকে? এই কিউ তো ইন একটু বড় আগে স্যার হচ্ছে বললো আর কি। কারণ হচ্ছে পানিকে বাষ্পে পরিণত করতে আমাদের বেশি হিট লাগছে, ঠিক আছে? এবং পানিটা আছে কি হাই প্রেসার অবস্থায় আছে। আর দেখো টারবাইন থেকে যখন আমরা যে স্টিমটা পাচ্ছি সেটা কি লো প্রেসার। তো যদি আমার প্রেসার কমে যায়, প্রেসার কমার সাথে সাথে কি টেম্পারেচারে কি হয়ে যায়, কমে যায়, ঠিক আছে? তো এখানে এখানে যে অবস্থা ছিল, এই অবস্থা থেকে যে আমরা মানে নর্মাল যে পানির টেম্পারেচার ছিল সেটা ছিল কম, আর এখানে যে টেম্পারেচার ছিল সেটা কি অনেক বেশি। এই কম থেকে বেশিতে আনার জন্য কি আমার কিউ ইন এর কিউ কি মানে অনেক বেশি পরিমাণ তাপ শক্তি দিতে হয়েছে, ঠিক আছে? আর যখন টারবাইন থেকে নেমে আসছে তখন অলরেডি কি হয়েছে দেখা গেছে যে ওই তাপ শক্তির থেকে আমরা কাজে পরিণত করে ফেলছি, ঠিক আছে? কাজে কনভার্ট করে ফেলছি, বাট কিছু পরিমাণ তাপ শক্তি কি হচ্ছে আমার ওই পানির ভিতরে স্টিমের ভিতরে রয়ে গিয়েছিল, যেটাকে আমরা ঠান্ডা করে কি করলাম আবার পানিতে রূপান্তরিত করলাম। এই বাষ্প থেকে পানিতে রূপান্তর করার জন্য কি হয়েছে আমাদের কিছু পরিমাণ হিট বের হয়ে গিয়েছে, তার কারণে আমার কিউ আউটের পরিমাণ হচ্ছে কিউ ইন এর থেকে কম। বুঝা গেছে এখন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার শুধুমাত্র পানি কেন না হয় স্যার, অন্য কোনো লিকুইড বা অন্য কোনো কিছু নেই স্যার? পানি নেওয়া হয় কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা এখন যেটা এক্সাম্পল দেখাচ্ছি এটা হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? তার মানে সাপোজ কি যদি আমি ডাব্লিউ আউটের মান বেশি ডাব্লিউ নিচ্ছে, হ্যাঁ ডাব্লিউ ইন এর চেয়ে ডাব্লিউ আউটের মান বেশি। তুমি কি চিন্তা করো যে তুমি যদি টারবাইন থেকে যে পরিমাণ ইলেকট্রিসিটি প্রডিউস করছো সেই ইলেকট্রিসিটির পরিমাণ যদি তোমার পাম্প চালাতে যদি ওই পরিমাণ ইলেকট্রিসিটি যদি খরচ হয়ে যায় তাহলে কি তোমার কি সেই পাওয়ার প্ল্যান্ট চালানোর কোনো দরকার আছে? না, তাহলে মানে ওইটা স্যার হচ্ছে যে তাপের ওখান থেকে চলে যাচ্ছে আর কি, তাই হ্যাঁ না? হ্যাঁ। আচ্ছা স্যার বুঝছি। আচ্ছা আরেকজন যিনি কি একটা কোশ্চেন করলে আমি ভুলে গেছি, ওর উত্তর দিতে স্যার ওই বললাম ফিগার যে কি ড্র করা লাগে? না না এটা না, মাঝখানে আর আরেকজন ও বলতে গেছে- বলতেছিল যে লিকুইড শুধু পানি কেন। ও হ্যাঁ লিকুইড শুধু পানি কেন না, লিকুইড পানি থাকার মেইন রিজন যেটা হচ্ছে যে এই আমাদের যে স্টিম পাওয়ার প্ল্যান্ট যেগুলো থাকে সেখানে 100 মেগাওয়াট বা 200 মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করতে যে পরিমাণ পানির যে পরিমাণ ফ্লুইডের দরকার হয় সেটা হচ্ছে আমাদের পানি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে করাটা পসিবল হয় না। কারণ হচ্ছে এক হচ্ছে পানি হচ্ছে ফ্রি, পানির জন্য কি আমাদের কোনো বিল দেওয়া লাগে? আমাদের কিন্তু মানে না, স্যার। ইউজুয়ালি হচ্ছে পাওয়ার প্ল্যান্টের সেক্ষেত্রে কোনো বিল দেওয়া লাগে না, যদিও ওয়াটার ট্রিটমেন্ট করে তারপরে দেওয়া হয়, ঠিক আছে? আর এর জায়গায় যদি আমরা অন্য কোনো ওয়ার্কিং ফ্লুইড যদি ইউজ করি, ঠিক আছে, অন্য ওয়ার্কিং ফ্লুইড ইউজ করেও পাওয়ার প্রডিউস করা পসিবল, ঠিক আছে, এবং হচ্ছেও, কিন্তু সেগুলো কি এরকম বাল্ক অ্যামাউন্ট পাওয়ার প্রডিউস করা ডিফিকাল্ট হয়ে যায়। 100 মেগাওয়াট 200 মেগাওয়াট, ঠিক আছে, বা 500 মেগাওয়াট এগুলো করতে গেলে দেখা যায় যে আমাদের পানিটাই বেশি দরকার হয়। কারণ হচ্ছে অন্যান্য রেফ্রিজারেন্টের কস্টিং অনেক বেশি, তার থেকে বড় কথা হচ্ছে অন্যান্য রেফ্রিজারেন্ট যেটা থাকে সেগুলো হচ্ছে এনভায়রনমেন্টের জন্য ফ্রেন্ডলি থাকে না। ওই যে ওয়ার্কিং ফ্লুইড গুলো কি হতে পারে যদি লিক হয়ে যায়, যে কোনো সময় আগুন ধরতে পারে, সেফটি হ্যাজার্ডস রয়ে যায়, ঠিক আছে? যার কারণে তারপরে হচ্ছে তোমার দেখো এখানে ফেস চেঞ্জ হচ্ছে। সব থেকে ইম্পর্টেন্ট ম্যাটার যেটা হচ্ছে পানিতে যদি তুমি স্টেইনলেস স্টিলের ভিতরে যদি পানিকে রাখো বা ভালো ইয়েতে রাখো এবং পানিতে যদি কোনো আয়রন না থাকে বা ইয়ে না থাকে তাহলে কিন্তু কি হবে না, পানি কিন্তু নষ্ট হয় না, ঠিক আছে? কিন্তু অন্যান্য রেফ্রিজারেন্ট দেখা যায় যে এটা নষ্ট হয়ে যায় বা লিক হয়ে যায়, বা যেই পাত্রে রাখা হয় সেই পাত্র করশন হয়ে যায়, ঠিক আছে? তো এই অনেকগুলো ক্রাইটেরিয়া কনসিডার করার পর হচ্ছে ইউজ করা হচ্ছে পানি, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো এখন খেয়াল করো আমাদের যে হিট ইঞ্জিনটা ছিল এই হিট ইঞ্জিন থেকে আমরা পাচ্ছি কি নেট ওয়ার্ক আউটপুট পাচ্ছি, যেটা হচ্ছে কি আমাদের ডিজায়ার্ড। এটা হচ্ছে কি আমাদের লক্ষ্য যে আমরা এমন একটা ডিভাইস বানাবো, এমন একটা ইঞ্জিন বানাবো যেখান থেকে কি পাবো, আমি ওয়ার্ক ডান পাবো। কিসের মাধ্যমে? এই হিট ট্রান্সফারের মাধ্যমে, ঠিক আছে? সো এখন যদি আমরা এই হিট ইঞ্জিনের থার্মাল এফিসিয়েন্সি যদি বের করতে যাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে খেয়াল করো থার্মাল এফিসিয়েন্সি বলতে আমরা বুঝি কি এনার্জি আউটপুট ডিভাইডেড বাই কি এনার্জি ইনপুট। তাহলে আমাদের এনার্জি আউটপুট কি ছিল? ডাব্লিউ নেট আউটপুট, তাই না? ডাব্লিউ নেট আউটপুট, এখানে শুধু আউট লিখে রাখছি, এটা হবে এর আগে একটা কমা দিয়ে নেট হবে, ঠিক আছে?
ডাব্লিউ নেট আউটপুট। আর এখানে কিউএল টা ধরা হবে না? হ্যাঁ হ্যাঁ, ধরা হবে ধরা হবে। দেখো এখানে দেখো, তো ডাব্লিউ নেট আউটপুট ইকুয়ালস টু কি ছিল? ডাব্লিউ আউট মাইনাস ডাব্লিউ ইন, যেটাকে আমরা লিখতে পারি কি কিউ ইন মাইনাস কিউ আউট। সো যেহেতু আমাদের টেম্পারেচার গুলো ছিল হচ্ছে টিএইচ এবং টিএল এ রিজার্ভার গুলো, সেখান থেকে আমরা লিখেছি কি কিউএইচ আর কিউএল। সো ডাব্লিউ নেট আউটপুট যেটা ছিল সেটাকে আমরা লিখতে পারি কি কিউএইচ মাইনাস কিউএল, আর আমাদের ইনপুট হিসেবে কি ছিল কিউএইচ। সো সেখান থেকে আমরা লিখতে পারি কি 1 মাইনাস কিউএল বাই কিউএইচ। ঠিক আছে, এতটুকুতে কার কোনো সমস্যা আছে? স্যার এখানে এনার্জি ইনপুট আউটপুট, স্যার এখানে এনার্জি বলতে কি কাজ বোঝাচ্ছে নাকি হিটটা? এনার্জি বলতে আমরা তো কি বুঝি থার্মোডাইনামিক্সে, কাজ এবং হিট দুইটাই। আচ্ছা ঠিক আছে। স্যার স্যার ওয়ার্ক ইনপুট কিউএইচ এর জায়গায় কি স্যার ওই জায়গায় কি ডাব্লিউ ইন লেখা যাবে? এটা তো হচ্ছে স্লাইড, তো আমি হচ্ছে একবারে লিখে ফেলছি। ঠিক আছে, এটাকে কি লেখা যায় তোমাদের দেখাই। স্যার আমাদের ক্লাস আছে, আমি জানি 3:30 থেকে ক্লাস। জানি, বুঝতে পারছি। তো ওই ফিগার গুলো তো স্যার আঁকার দরকার নেই কখনো না স্যার? কেন দরকার নেই? ডাব্লিউ নেট আউট ইকুয়ালস টু বেসিক্যালি যেটা হচ্ছে ডাব্লিউ আউট মাইনাস ডাব্লিউ ইন, এবং ডাব্লিউ আউট মাইনাস ডাব্লিউ ইনকে আমরা কি লিখতে পারি কিউ এইচ মাইনাস কিউএল। হ্যাঁ কিউএইচ মাইনাস কিউএল। না মানে আমি বুঝাচ্ছিলাম স্যার যে ফার্স্ট এর লাইনে যে এনার্জি ইনপুট লিখলাম ওইটা কি হিটটাকে নিব নাকি কাজটাকে নিব? না না না, আমি তোমাকে বললাম তো, দেখো আমাদের যে ডিভাইস যেটা ছিল, এই আমাদের টোটাল সিস্টেমের মেইন যেটা আউটপুট হচ্ছে কি আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস করতে হবে। দ্যাট মিনস কি আমার ওয়ার্ক আউটপুট হচ্ছে কি আমাদের টোটাল সিস্টেমের এনার্জির আউটপুট। ঠিক আছে, আমি স্যার, সিস্টেম থেকে আউটপুট হিসেবে কি কিউএলটাকে কি যাচ্ছে আমরা আউটপুট হিসেবে ধরতে পারবো না? বুঝি নাই। তো কিউএলটাকে কি আমরা আউটপুট হিসেবে ধরতে পারবো না? তুমি কিউএল কি তোমার আউটপুট? কিউএল দিয়ে তুমি কি করবা? মানে বেসিক্যালি স্যার কি পাইতেছি ওইটা বুঝাচ্ছে? হ্যাঁ, বেসিক্যালি আমি কি পাচ্ছি, মানে লাইক তুমি কার্যকর হচ্ছে কি পাইতেছি? তুমি আয়রন ইউজ করো, তুমি আয়রন দিয়ে তুমি মানে আয়রন বলতে ইস্ত্রি আর কি, যেটা বলে মানে স্যার আউটপুটে সমস্যা না, মানে ইনপুটটাতে সমস্যা, যে ইনপুটে কি কিউএইচ নিব নাকি স্যার ডাব্লিউ ইন নিব? না, ইনপুটে নিবা হচ্ছে কিউএইচ। ঠিক আছে, ইনপুটে নিবা হচ্ছে কি কিউএইচ, ওয়ার্ক নিবা ডাব্লিউ না। ইনটা কেন বাদ যাবে? কারণ ডাব্লিউ ইনটা চলে যাচ্ছে হচ্ছে ডাব্লিউ নেটে। আমাদের উপরে যে ডাব্লিউটা আছে না, ওখানে কিন্তু আমরা অলরেডি ওয়ার্ক আউটপুটটাকে নিয়ে নিচ্ছি। কারণ এখানে খেয়াল করো, এখানে আমরা আর ইউজুয়ালি যে জিনিসটা দেখা হয় আইডিয়াল কেসে, যে পাম্প চালাতে খুব বেশি ইলেকট্রিসিটির প্রয়োজন হয় না। ঠিক আছে, একটা পাম্প চালাতে কত লাগে? যদি 1 হর্স পাওয়ারের যদি পাম্প হয় তাহলে কত? সে ধরো আমি 746 কিলোওয়াট, না সরি 746 ওয়াট, 1 কিলোওয়াটও না, আর সেখানে আমি পাওয়ার প্রডিউস করতেছি 100 মেগাওয়াট। সো ডিফারেন্সটা বুঝতেছো? একটা 10⁶, আর আরেকটা হচ্ছে 1000। জি। ঠিক আছে, একটা 10 লাখ জুল, আর এটা হচ্ছে কত 10 লাখ জুল পার সেকেন্ড, আর এটা হচ্ছে 1000 জুল পার সেকেন্ড। সো ডিফারেন্সটা বুঝতে পারছো কোনটা কতটুকু? ঠিক আছে, সো দ্যাটস ওয়াই কি হচ্ছে আমরা এখানে কিউ ইনটাকে ধরবো না, আমরা ধরবো হচ্ছে কিউ এইচটাকে। কারণ বেসিক্যালি টোটাল যে সিস্টেম যেটা রান করতেছে সেটা হচ্ছে আমি যে পরিমাণে হিট দিচ্ছি। ঠিক আছে, যেমন একটা পাওয়ার প্ল্যান্ট যখন চলে তখন তাকে দেখা হয় তার ফুয়েল কি, যে কোল দিয়ে চলে, গ্যাস দিয়ে চলে, না ডিজেল দিয়ে চলে, এবং ওখানে হচ্ছে তার ম্যাক্সিমাম পরিমাণ ইনভেস্টার সেখানে হয়, মানে খরচটা আসে ওখান থেকে। সো এটা হচ্ছে আমাদের এনার্জির ইনপুট। সো এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা দাঁড়ালো। সো এবং প্র্যাকটিক্যালি যে জিনিসটা দেখা যায় যে ডাব্লিউ নেট যেটা আছে সেটা কি হয়, এই কিউএইচ এর থেকে ছোট হয়। এবং আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে যে হিট ইঞ্জিন কখনোই কি হবে না, 100% এফিশিয়েন্ট হবে না। সো ডাব্লিউ নেট যদি কিউএইচ থেকে ছোট হয়, সে ধরো আমাদের এই কিউএইচ এর ভ্যালু হচ্ছে কত 100, সরি আরেকবার বলবেন? মানে ওই উপরে তো ডাব্লিউ আউট হওয়ার কথা ছিল না শুধু? এখানে উপরে হবে হচ্ছে ডাব্লিউ নেট আউটপুট। ঠিক আছে,
এই যে ডাব্লিউ নেট আউটপুট, এটা থাকবে এখানে যদি উপরে। শুধু আমি ডাবল আউট ধরতাম তাহলে প্রবলেম কি হতো? তুমি তো ডাব্লিউ আউট ধরতে পারবে না, তোমার ডাব্লিউ ইনে খরচ হচ্ছে না, ওয়ার্কিং তুমি ইনপুট দিচ্ছ না, আচ্ছা স্যার। তুমি তো ধরতে পারবে না, চাইলে তো তুমি ধরতে পারবে না, তোমার তো লজিক দেখাতে হবে যে এটার জন্য তুমি এটা করছো। ঠিক আছে, তো এই ডাব্লিউ নেট যেটা আছে সেটা কি হচ্ছে, প্র্যাকটিক্যালি দেখা যায় যে কিউ এইচ এর থেকে কি হয়, ছোট হয়। ঠিক আছে, যদি কিউ এইচ এর থেকে যদি ছোট হয় তাহলে খেয়াল করো, তাহলে কি হবে, যদি আমার ডাব্লিউ কে আমি আবার লিখতে পারি কি কিউ এইচ মাইনাস কিউএল। ঠিক আছে, তাহলে খেয়াল করো যদি আমাদের এই কিউ এইচ এর ভ্যালু যদি হয় সে অ্যাবাউট 80 জুল, হ্যাঁ, আর ডাব্লিউ এর ভ্যালু যদি হয় সে ধরো 30 জুল, তাহলে কি কিউএল এর কি একটা ভ্যালু থাকতে হবে না? জি স্যার। তাহলে কিউএল এর ভ্যালু কত হবে? যদি আমার ডাব্লিউ এর ভ্যালু যদি 30 হয় আর কিউএইচ এর ভ্যালু যদি 80 হয়, কিউএল এর ভ্যালু কত হবে? আরেকবার বলবেন, শুনতে পাইনি। ডাব্লিউ এর ভ্যালু যদি 50 50, ঠিক আছে, অন্য কেউ একজন ইয়ে দাও, রিপ্লাই করো। ঠিক আছে, তাহলে আমার কিউএল এর ভ্যালু হবে কত? 50। দ্যাট মিনস হচ্ছে কি কিউএল এর ভ্যালু কি হতে পারে না, কখনোই 0 হতে পারে না। সো কিউএল এর ভ্যালু যদি 0 না হয় তাহলে কি হবে, আমার এই হিট ইঞ্জিন যেটা আছে এটা কখনো কি হতে পারে না, 100% এফিশিয়েন্ট হতে পারে না। যদি কিউএল এর ভ্যালু যদি 0 হইতো তাহলে কি কিউএইচ থাকতো এই যে উপরে, নিচেও থাকতো কিউএইচ, তাহলে আমাদের দুটার ডিফারেন্স, দুটার ভাগফল কত হতো? 1 হলে কি এফিশিয়েন্সি কত হতো? 100%, যেটা কি অ্যাকচুয়ালি পসিবল না। ঠিক আছে, তো আমরা আজকে এতটুকু দেখি, নেক্সট ক্লাসে আমরা পরবর্তীতে আগাবো, অনেক সময় আজকে লেগে গিয়েছে। হ্যাঁ, এখন কি প্রেজেন্ট নেবেন? আচ্ছা, আজকে আর প্রেজেন্ট দিব না, সবাইকে দিয়ে দিলাম কারণ অলরেডি আমি অনেক টাইম ওয়েস্ট করে ফেলছি। ঠিক আছে, তো সি ইউ ইন নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।